শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা অনেকেই প্লেটলেট বা অনুচক্রিকা এই শব্দটির সাথে পরিচিত। আমাদের শরীরে যখন এই রক্তকণিকার অভাব বা ঘাটতি অনুভূত হয় তখন দেখা যায় যে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়। এই পুরো বিষয়টিকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া। আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে রক্তরোগ, প্লেটলেটের স্বল্পতা এবং এর চিকিৎসা। গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ ছিল এই থ্রম্বোসাইটোপেনিয়া সচেতনতা সপ্তাহ। তো সেই দিকটি চিন্তা করে আমাদের আজকের পর্বের বিষয়বস্তু আমরা এটি নির্ধারণ করেছি। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা দুজন চিকিৎসক, যাদের পরিচয় তারা দুজনই রক্তরোগ বিশেষজ্ঞ, থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ, এবং একই সাথে তাদের আরও একটি পরিচয় হচ্ছে তারা দুজন বাবা এবং মেয়ে। প্রিয় দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। প্রফেসর ডাক্তার ABM ইউনুস, ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ, এবং আমাদের আরেকজন অতিথি ডাক্তার তানজিনা আফরিন, রক্তরোগ, থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে টেলিফোনে যে কোনো প্রশ্ন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার কেমন আছেন? স্যার, বলছিলাম যে থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে কথা হবে। যে সাধারণভাবে আমরা যেটা বুঝি যে প্লেটলেট কমে যাওয়া হঠাৎ করে কোনো কারণে, নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা জানবো। তো আপনার কাছে একটু শুরুতেই জানতে চাচ্ছি যে আসলে চিকিৎসা বিজ্ঞান কি বলছে। প্লেটলেট বা অনুচক্রিকা এটা রক্তের যে কোষীয় অংশ যেটা রয়েছে, যার ভিতরে লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং থার্ড কম্পোনেন্টটা হলো প্লেটলেট, অনুচক্রিকা। এখন এক একটা কাজ রয়েছে। যেমন অনুচক্রিকার কাজটা হলো রক্তপাত ঠেকানো। রক্ত যখন রক্ত নালীর ভিতর থেকে চলাচল করে, তো সেই রক্তগুলো নালীর বাহিরে কেন চলে আসে না এই কারণে রক্ত নালীর যে তার যে ওয়ালটা রয়েছে, সেই ওয়ালের ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে। এই কোষ দিয়ে এটা একটা জালির আকারে বানানো থাকে, এটা দিয়ে রক্ত ভিতরে থাকে, এবং ওই জালির মাঝখানে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে জাংশনে। এই প্রত্যেকটা ছিদ্রতে গিয়ে একটা অনুচক্রিকা ওখানে গিয়ে আটকে যায়, এবং যার কারণে ওই ছিদ্রটা বন্ধ করে দেয়, ভিতর থেকে রক্ত পাস করে রক্ত নালীর বাইরে যায় না। এখন যখনই অনুচক্রিকা বা ওই প্লেটলেট কমে যাবে, তখন কিন্তু ওই জালির ওই ছিদ্রগুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। তখন রক্ত ওখানে উজিং হতে পারে, ওখান থেকে চুইয়ে চুইয়ে রক্তনালীর বাইরে যেতে পারে। যেখানে আমরা চামড়ায় ফোটা ফোটা দাগ দেখতে পাই, কেমন সোপ দাগ, মশার কামড়ের মধ্যে দিয়ে একটা ফোটা ফোটা, কেমন। তো এই জিনিসগুলো রক্তক্ষরণ যাতে না হয়, আবার একটা ব্যালেন্সেও থাকে। রক্ত নালীর ভিতর থেকে রক্ত চলাচল করবে, বাট নালীর বাইরেও আসবে না। আবার কোনো জায়গায় কেটে গেলেও অতিরিক্ত সময় ধরে রক্তক্ষরণও হবে না। যদি কোনো জায়গায় কেটে যায়, প্লেটলেট ওখানে চলে আসবে ওই রক্তক্ষরণটা ঠেকানোর জন্য। তারপরে কোয়াগুলেশন সিস্টেম চলে আসবে। সম্মিলিতভাবে এই রক্তপাতটা তখন বন্ধ করা হয়। যখনই কোনো একটার ঘাটতি ঘটবে, অনুচক্রিকার ঘাটতি হোক বা কোয়াগুলেশন সিস্টেমের কোনো কম্পোনেন্ট ঘাটতি হোক, তাহলে প্রলম্বিত রক্তক্ষরণ হবে, অস্বাভাবিক রক্তক্ষরণ। তো এখন এই অনুচক্রিকার প্রাথমিক কাজই হলো যাতে অটোমেটিক্যালি রক্তক্ষরণ না হয়, রক্তের নালীর বাইরে রক্ত চুইয়ে চুইয়ে বেরিয়ে না যায়। 2 নম্বর হলো কোনো জায়গায় যদি স্বল্প ইঞ্জিরি হয়, সামান্য একটু কেটে গেল, একটু আঘাত লাগলো, ওখান থেকে প্রথমে একটু রক্ত বের হলো, এবং বের হওয়ার সাথে প্রথম যে ডিফেন্স সেটা হলো প্লেটলেট। আশেপাশে সব প্লেটে দৌড়ে ওখানে যাবে, ওখানে গিয়ে একটা প্লাগের মতো তৈরি করবে, সবাই সম্মিলিতভাবে ওখানে একটা বাঁধের সৃষ্টি করবে। সেই বাঁধটা একেবারেই সময়, এই বাঁধ সৃষ্টি করতে করতে কোয়াগুলেশন সিস্টেমের কাছে ইনফরমেশন চলে যাবে যে এখানে রক্তপাত হচ্ছে। কোয়াগুলেশন সিস্টেম সবাই চলে আসবে এখানে, এসে প্লেটলেটের সঙ্গে একত্রে মিলেমিশে তারা এখানে একটা সেকেন্ডারি হেমোস্ট্যাটিক প্লান্ট বা এখানে একটা ওই যে বাঁধ ভেঙে গেলে যেমন বালুর বস্তা দিয়ে ওটাকে ঠেকানোর চেষ্টা করা হয়, এক্স্যাক্টলি ওরকম একটা বাঁধটা কীরকম ঠেকানোর মতো একটা কোয়াগুলাম সিস্টেম ওখানে তৈরি করবে এবং সাময়িকভাবে রক্তক্ষরণটাকে বন্ধ করবে। যখনই এই অনুচক্রিকাটা কমে যাবে, অন্য সবাই ঠিকঠাক থাকলেও এই যে প্রাইমারিলি সে ওই ইনজুরির জায়গায় দৌড়ে গিয়ে প্রথম কাজটা করতে ওখানে ব্লক করার চেষ্টা করতে, সেই কাজটা তো হচ্ছে না। যার কারণে
ওই রক্তের অণুচক্রিকার যদি একটা নির্দিষ্ট সংখ্যায় নেমে যায়, তারপর থেকেই এই অটোমেটিক্যালি বা আপনা আপনিভাবেই যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণের প্রবণতা বেড়ে যায়। তো আমরা সেই জন্য অনেক সময় দেখি যে ডেঙ্গু জ্বর হলে আমরা কারণগুলো জানবো স্যার। আমি একটু ম্যাডামের কাছে আসছি যে স্যার বলছিলেন যে একটা নির্দিষ্ট সংখ্যার ব্যাপার আছে, নিশ্চয়ই বয়স ভেদে আমাদের মেল ফিমেল ফিজিওলজিক কন্ডিশন ভেদে এই সংখ্যাটার তারতম্য হয় এবং বিভিন্ন ডিজিজ কন্ডিশনেও এই সংখ্যাটার তারতম্য হয়। তো সেই স্বাভাবিক সংখ্যাটা আসলে কত? আচ্ছা, প্লেটলেটের ক্ষেত্রে কিন্তু বাচ্চা বলেন বা বড় বলেন সবার ক্ষেত্রে কিন্তু একটাই রেঞ্জ, যদিও আরবিসি এবং ডাব্লিউবিসির ক্ষেত্রে কিন্তু এই রেঞ্জটা চেঞ্জ হয়, কিন্তু মজার ব্যাপার হলো প্লেটলেটের ক্ষেত্রে কিন্তু সবার একটাই রেঞ্জে থাকে, সেটা হচ্ছে 1.5 লাখ থেকে 4.5 লাখ। এটা হচ্ছে নর্মালি সবারই একটা এই রেঞ্জে প্লেটলেট আমাদের শরীরে উপস্থিত থাকে। তো যখন এটা 1.5 লাখের থেকে নিচে নেমে আসে তখনই আমরা বলি যে থ্রম্বোসাইটোপেনিয়া। তো সেই থ্রম্বোসাইটোপেনিয়ার আবার গ্রেড আছে, যেমন যদি এটা 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে থাকে তখন আমরা বলি যে মাইল্ড থ্রম্বোসাইটোপেনিয়া, যদি 50,000 থেকে 1 লাখের মধ্যে থাকে তখন আমরা বলি যে মডারেট থ্রম্বোসাইটোপেনিয়া, আর যখন এটা 50,000-এর থেকেও নিচে নেমে আসে তখন আমরা বলি যে সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া। আচ্ছা, এইভাবে আপনারা ভাগগুলো করছেন। আমরা যে এখন যে ডেঙ্গু হলেই যে দেখি যে প্লেটলেট কমে যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু খুব আতঙ্কিত হয়ে যায় যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, সেটা আসলে কতটুকু অ্যালার্মিং? ডেঙ্গু হলে আসলে মেইনলি যে সমস্যাটা হয় প্লাজমা লিকেজ হয়, তো সেখানে আমাদের আর কি ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। আর প্লেটলেট হচ্ছে সাময়িকভাবে কমে যায়, মানে এটা ভাইরাল ইনফেকশনের কারণে পেশেন্ট যখন এফেব্রাইল হয় 2-3 দিন পরে, তখন আস্তে আস্তে পেশেন্টের প্লেটলেট কাউন্টটা হয়তো নামতে থাকে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার ঠিকই মানে উঠে যায়, মানে এটা কিন্তু সাময়িকভাবে কমে যায়। তো এটা নিয়ে আসলে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যদি প্লেটলেট কাউন্টটা যদি কখনো 10,000-এর নিচে নেমে আসে বা পেশেন্টের যদি ব্লিডিং সিমটম থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো এই ব্যাপারে কনসার্ন হই বা প্লেটের ট্রান্সফিউশন হয়তো সেক্ষেত্রে দরকার হয়। এছাড়া আমরা পেশেন্টের ফ্লুইড ব্যালেন্সটা মনিটর করলেই ডেঙ্গু পেশেন্টের জন্য সেটা মানে এখন কিন্তু স্যার আমরা ডেঙ্গুর একটা পিক সিজন আবার আমরা দেখতে পাচ্ছি। এখন একটু অ্যাড করি, সেটা হলো যে ডেঙ্গু যেটা বলেছে যে প্লাজমা লিকেজ হয়, এটা সব ডেঙ্গুতেই হয় এবং এটার কারণে ওই যে প্রেশার পড়ে মানে কমে যাওয়া, তাকে আইসিইউতে নেওয়ার মতো একটা শকে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, এটা কিন্তু ওই লিকেজের কারণে হয়। বাট ডেঙ্গু হেমোরেজিক ফিভার নামে একটা বিশেষ মানে সিচুয়েশন আছে, যেখানে ডেঙ্গুর সব কিছুই থাকবে, তার সঙ্গে যোগ হবে রক্তক্ষরণজনিত সমস্যা, বিকজ প্লেটলেট কাউন্টটা অস্বাভাবিক মাত্রায় কমে যায়। তো এইটা খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন, যেটাকে আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলে থাকি, কেমন? এবং সেটার কারণ হলো ডেঙ্গুর সব কিছুই থাকবে প্লাস এই যে অণুচক্রিকারা কমে যায়, তখন ওই সিমটমের সাথে রক্তক্ষরণটা যোগ হয়ে যায়, ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো এই বছর যে ডেঙ্গু রোগী আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, মানে সেখানে কেমন ট্রেন্ড এখন এই বছর? আসলে ডেঙ্গু হেমোরেজিক ফিভারটা অত বেশি পাওয়া যায় না, সাধারণ ডেঙ্গুটাই বেশি। তবে এই ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার এই জিনিসগুলো যার সাবসিকুয়েন্ট ইনফেকশন হয়, আপনারা জানেন যে ডেঙ্গুতে একটা মানে সেরোটাইপ আছে। এখন একটা সেরোটাইপ দিয়ে যদি ইনফেকশন এবার হয়ে থাকে, পরের বারে ওটা দিয়ে আর হবে না, আরেকটা সেরোটাইপ দিয়ে হবে। এখন এই যে আমরা ডেঙ্গু টেস্ট করতে গিয়া অনেকেই আমার কাছে আসে প্লেটলেট কম নিয়ে ডেঙ্গু টেস্ট করে, আমার ডেঙ্গু হয়েছে, কী করে বুঝলেন? ডেঙ্গু আইজিজি পজিটিভ। আইজিজি এবং আইজিএম ডেঙ্গু টেস্টের মধ্যে দুটো কম্পোনেন্ট করা হয় টেস্ট না সাধারণত। তো আইজিজি যদি পজিটিভ হয়, দ্যাট মিনস আপনার পুরানো ইনফেকশন, ওল্ড ইনফেকশন। আইজিএম যদি পজিটিভ হয়, তার মানে হলো আপনি এখন রিসেন্টলি আপনার এই ডেঙ্গুতে ভুগছেন। সবচেয়ে ভালো ডেঙ্গু NS1 অ্যান্টিজেনটা, এটা যদি পরীক্ষা করা হয়, কেমন? তো এখন আমরা এই যে প্লেটলেটটা কমে গেলেই যে আমার ডেঙ্গু হয়েছে, আসলে এই কথা মানে ঠিক না। বা ডেঙ্গু আইজিজি পজিটিভ আমার ডেঙ্গু হয়েছে এই জন্য প্লেটলেটের ঘাটতি, আসলে তা না। এটা একটা বিশেষ সিচুয়েশন, যেগুলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এটা রেয়ার, এবং যখন তার সেকেন্ড টাইম এটা দিয়ে বা থার্ড টাইম ইনফেকশন হবে, আগে একবার ইনফেকশন তার হয়েছিল একটা সেরোটাইপ দিয়ে, পরবর্তী সময় আরেকটা সেরোটাইপ দিয়ে ক্রস ইনফেকশন হচ্ছে, তখন এই সিভিয়ারিটি তার ভিতরে কিছু ইমিউনিটি আগে ডেভেলপ করে থাকে, এবং যখন এই ইনফেকশন আবার রিইনফেকশন হয় তখন এইটার সিভিয়ারিটি বেড়ে যায়, তখন ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হেমোরেজিক ফিভার এগুলো হওয়ার সম্ভাবনা তখন বেশি, এবং রোগীর তখন আসলে এই সিমটমগুলো বেশ মারাত্মক হয় এবং
অনেকেরই হাসপাতালের প্রয়োজন হয়। তার মানে যারা দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো আক্রান্ত হচ্ছে Right. তাদের ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে অবশ্যই, হবে। অবশ্যই। আচ্ছা স্যার, কারণগুলো সম্পর্কে বলছিলেন, তো এর মধ্যে তো আমরা আলোচনা করলাম যে ডেঙ্গু একটা কারণ, এছাড়া আর কি কি কারণ রয়েছে? প্লেটলেট কমে যাওয়ার আসলে বেশ অনেকগুলো কারণ রয়েছে। মোটা দাগে যদি আমরা ভাগ করি, আমরা মোটামুটি 4টা ভাগে ভাগ করতে পারি। যে আমরা জানি যে এই প্লেটলেট বা অনুচক্রিকা আমাদের অস্থি মজ্জা বা বোন মেরু থেকে তৈরি হয়। তো কোনো কারণে যদি বোন মেরু থেকে প্রোডাকশনটা কমে যায়, যেমন এটার মধ্যে বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কনজেনিটাল কারণ রয়েছে, যেমন কিছু কন্ডিশন যেমন উইসকোট এলরিস সিনড্রোম, তারপর ফ্যানকোনিস অ্যানিমিয়া, এগুলো হচ্ছে জন্মগত কারণ বা ফ্যামিলিয়াল কারণে প্লেটলেট কমে যেতে পারে। এছাড়া কিছু অ্যাকোয়ার্ড কন্ডিশনও আছে, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মানে বোন ম্যারো থেকে প্রোডাকশনটা কম হচ্ছে, বা বোন ম্যারো ফেইলিয়ার, বা কিছু কিছু ব্লাড ক্যান্সার আছে যে যেমন লিউকোমিয়া, লিম্ফোমা, এগুলো যদি বোন ম্যারোটা ইনফিল্ট্রেশন হয়ে যায়। এছাড়াও বিভিন্ন মেটাস্ট্যাটিক কার্সিনোমাতেও হতে পারে। ভাইরাল ইনফেকশন তো অবশ্যই, যেটা বলা হলো ডেঙ্গু। এছাড়া ড্রাগের প্রভাবেও হতে পারে। এছাড়া একটা কন্ডিশন আছে যেখানে বোন ম্যারো থেকে প্রোডাকশন হচ্ছে ঠিকই, কিন্তু সার্কুলেশন এসে ভেঙে যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি যে পেরিফেরাল ডিস্ট্রাকশন হয়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রোগ হলো যে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। এছাড়াও আছে আপনার এসএলই, বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ, কানেকটিভ টিস্যু ডিজিজগুলো যেগুলো আছে, রিউমেটিক আর্থারাইটিস, ভাইরাল ইনফেকশন, ড্রাগস এক্সেট্রা। এছাড়া পেশেন্টের যদি কোনো কারণে প্লিহাটা বড় হয়ে যায় বিভিন্ন রোগের কারণে, যেমন থ্যালাসেমিয়া অথবা কোনো হিমোলাইটিক কন্ডিশন অথবা লিভার ডিজিজ, তো এসব কারণেও কিন্তু প্লেটলেট কমে যায়। এছাড়া কিছু ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার মধ্যে আছে যেমন এইচ পাইলোরি ইনফেকশন। এটা কিন্তু বাংলাদেশে খুবই কমন, এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি যেটা, তো এটার কারণে কিন্তু প্লেটলেট কমে যায়। এছাড়া কিছু ভাইরাল ডিজিজ আছে যেমন হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এইচআইভি, এগুলোর কারণে কিন্তু বাংলাদেশে খুবই কমন, এবং এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু প্লেটলেট একজন ফোনে দর্শক কমে আছে, যাওয়ার আমরা কারণ। ফোন কল নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার নাম বলে প্রশ্ন করুন। বিশ্বজিৎ রায়, যশোর থেকে বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি জানতে চাচ্ছি যে আমার বাচ্চার বয়স 13 মাস। এখন যখন বয়স ছিল 10 মাস, তখন আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছিল, স্বাস্থ্য কমে যাচ্ছে, চোখ মুখ সাদা হয়ে যাচ্ছিল। এখন আমাকে ডাক্তার রিপোর্ট করতে বলছিল, হিমোগ্লোবিনের যে রিপোর্ট করতে বলছিল সেটা করছি, কিন্তু 7.1 নেমে এসেছিল হিমোগ্লোবিন। ঠিক আছে, ছেলে বাচ্চা। আর আপনার ডব্লিউবিসি 14,660। আবার প্ল্যাটেলেট যেটা, সেটা 3,22,000 নেমে এসেছিল। এইটা, এই যে হিমোগ্লোবিনটা 7.1 নেমে আসছে, এটা কি কোনো ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা, বা এটা মানে বড় ধরনের কোনো সমস্যা হবে কিনা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ স্যার। জি, চমৎকার প্রশ্ন। আসলে উনি অনুচক্রিকার লাইনে করেন নাই, বাট একটা সিবিসিতে যে ঘাটতিটা আছে এটা সম্পর্কে জানতে চান, এবং আসলে উনি সচেতন একজন বাবা। আমি ওনাকে মানে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই যে এরকমই আসলে প্রত্যেকটা শিশুরই মাঝে মধ্যে চেক আপ করা উচিত। এবং শিশুদের ক্ষেত্রে এই যে হিমোগ্লোবিনের ঘাটতি, এটাকে আমরা অ্যানিমিয়া বলি, কেমন রক্ত স্বল্পতা। এখন সেটার কারণে যেহেতু তার বয়স 13 মাস মাত্র, কেমন, তো সেখানে মায়ের দুধের পাশাপাশি বাড়তি কিছু খাবারও খাচ্ছে। এখন এই সাপ্লিমেন্টারি ফুড যেগুলো, সেগুলোর কন্টেন্টটা কি কি খাওয়াচ্ছেন উনি, আবার মায়ের দুধ উনি ঠিকমতো খাচ্ছেন কিনা। এখন এই বয়সের ঘাটতিটা মূলত দুটো কারণে হয়। একটা হলো তার যদি জন্মগত কোনো ডিফেক্ট থেকে থাকে, থ্যালাসেমিয়ার মতো, এটার হয়তো এখনই তার মানে এই সিমটমটা প্রকাশ পেতে চলেছে, অথবা তার যদি ফিডিংটা ঠিকমতো না হয়, অর্থাৎ তার নিউট্রিশনটা যেভাবে হওয়ার দরকার ছিল যদি ওনাকে ওইভাবে ফিডিং করা না হয়। এই মানে সাধারণত এই জিনিসগুলো বেশি হয়ে থাকে ধরেন ওই প্রথম মা যারা হন, ওনাদের বাচ্চাদের ক্ষেত্রে অভিজ্ঞতা কমের কারণ। কেমন, হয়তো এর আগে বাচ্চা উনি পালেননি, লালন পালন করেনি, বাচ্চা কীভাবে খাওয়াতে হয়, বাচ্চা অনেক সময় খেতে যায় না, এখন সেই খাওয়ানোর জন্য অনেক কসরত করতে হয়। তো এটা অনেকে পারেন না। আবার অনেক শিশু আছে যারা ওই যে খাবার দেখলেই হয়তো বমি করে দেয়, মুখে দিলেই বমি করে দেয়, খেতে চায় না। তো এই সব ক্ষেত্রেই হয় বাচ্চার ক্ষুধামন্দার কারণে, অথবা ফিডিংয়ের মানে টেকনিকের কারণে,
যার ফিডিংটা ইনঅ্যাডিকুয়েট হয়, এটাকে আমরা নিউট্রিশনাল অ্যানিমিয়া বলে থাকি। তো এই যে নিউট্রিশনের ঘাটতি, ভিটামিনের অভাবজনিত কারণে বিশেষ করে আয়রনের খুব প্রয়োজন বাচ্চাদের, ফলিক অ্যাসিডের খুব প্রয়োজন। তো এইগুলো যদি ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে এটা রিপ্লেস করা না হয় তাহলে তো আসলে তার রক্ত উৎপাদন হবে না। এবং আরেকটা কারণ যেটা বলছিলাম থ্যালাসেমিয়া, তো থ্যালাসেমিয়া শিশুদের প্রথম দিকে হয়তো কিছুই বোঝা যায় না, আস্তে আস্তে তার রক্ত স্বল্পতা ডেভেলপ করে, পরে খেয়াল করে দেখবে যে তার পেটে একটা চাকা মানে শক্ত শক্ত লাগছে, মানে প্লিহাটা বড় হয়ে গেছে। জি, পরে হয়তো দেখতে পাবে তার চোখটা একটু হলুদ লাগছে, কেমন আস্তে আস্তে তার মুখমণ্ডলের ভিতরে একটা উপজাতীয় একটা ছাপ আসে, পরিবর্তন আসে, কেমন, যেটাকে আমরা মঙ্গলয়েড ফেসি বলি। তো এই সব জিনিসগুলো দেখার বিষয় আছে। তো ওনাকে আমি যেটা পরামর্শ দেবো সেটা হলো উনি নিউট্রিশনটা আগে ঠিক করবেন, এবং ওই বাচ্চার যেহেতু 13 মাস হয়েছে, 1 বছর পূর্ণ হয়েছে, তার একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা করবেন, যে থ্যালাসেমিয়া আছে কিনা সেটা দেখার জন্য। যদি না থাকে ওনার আয়রনের যে মানে ঘাটতি আছে কিনা, নিউট্রিশনাল ব্যালেন্সটা করবেন, রাইট, তখন একটা আয়রন প্রোফাইল, দুটো টেস্ট, একটা হলো আয়রন প্রোফাইল আর একটা হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এই দুটো করলেই বাচ্চা ডায়াগনোসিস হয়ে যাবে। আচ্ছা স্যার, দর্শক আপনাকে ধন্যবাদ, আশা করছি আপনার প্রশ্ন তো পেয়ে গেছেন। স্যার, থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে আমরা কথা বলছিলাম, তো এই যে রক্ত মানে অতিরিক্ত রক্তপাতের টেন্ডেন্সি, এটা নিশ্চয়ই একটা অন্যতম লক্ষণ, যেটা দেখে আপনারা আসলে বুঝতে পারেন যে তার কি প্লেটলেট কমে গেছে কিনা। মানে এছাড়া আর মানে রোগীর মধ্যে আর কি ধরনের প্রেজেন্টেশন থাকে? আসলে রোগী নোটিস করে প্রথম তার গায়ে মশার কামড়ের মতো ছোপ ছোপ দাগ, কেমন, অথবা ব্রাশ করার সময় দাঁতের মাড়ি দিয়ে একটু রক্ত আসছে, কেমন, অথবা তার চোখের ভিতরে দেখা গেল যে মানে ওই যে ডেঙ্গুতে আমরা অনেক সময় দেখি চোখের ভিতরে ব্লিডিং স্পট থাকে, ব্লিডিং স্পট, তো এরকম কোনো না কোনো যায়, অথবা তার প্রস্রাবের সঙ্গে হয়তো রক্ত আসছে, অথবা তার পায়খানার সঙ্গে রক্ত আসছে। মহিলা যদি হয়ে থাকে খেয়াল করলেন যে 1 মাসে অতিরিক্ত স্রাব হচ্ছে, রক্তস্রাব হচ্ছে, এবং কোনো একটা জায়গায় তার একটা অ্যাবনর্মাল ব্লিডিংয়ের মানে রোগী নিজেই টের পান আর কি। তো এটা হলো যে যদি থ্রম্বোসাইটোপেনিয়া ওই লেভেলে যায়, ব্লিডিংয়ের লেভেলে যায়, তাহলে রোগী নিজেই টের পাবেন। আর না হলে কোনো কারণে যদি পরীক্ষা করা হয় তখন দেখা গেল যে ইনসিডেন্টাল ফাইন্ডিং। এই যে আমার কাছে প্রায় হার্ট ফাউন্ডেশন থেকে রোগী আসে, কেন আসে যে এনজিওগ্রাম করবে, ব্লাড পরীক্ষা করতে গিয়ে দেখে প্লেটলেট কম, তো এখন ওনারা ভয় পাচ্ছেন যদি এনজিওগ্রাম করেন তাহলে যদি ইন্টারনাল ব্লিডিং হয়, ঠিক আছে না। আবার মনে করেন একজন সেই রুটিন কোনো সার্জারি করতে যাবেন, একজন আর কোলেসিস্টেক্টমি তার করতে হবে, তার গল ব্লাডারে পাথর হয়েছে, তার ল্যাব কল করতে হবে, অথবা মনে করেন একজন প্রেগন্যান্ট লেডি, তার সিজারের একটা প্রশ্ন আছে, আগে একটু চেক আপ করে নেবে, যে তখন দেখা গেল যে রুটিন পরীক্ষা দেখা গেল, মানে এইভাবে সাধারণত ফাইন্ডিংটা হয়ে থাকে। হয়তো সারফেস ব্লিডিং রোগী নিজে দেখবে, অথবা মানে ডাক্তারের কাছে মানে যখন পরামর্শ নিতে আসবে উনিও হয়তো দেখবেন, আর না হলে পরে আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে মানে জানতে পারবো যে প্লেটলেট কম। এই যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা একটা সিবিসি খুব সহজ একটা পরীক্ষা কিন্তু, মানে এবং সাধারণ মানুষেরও সেটা আসলে ব্যয়সীমার মধ্যেই অ্যাফোর্ডেবল একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা ছাড়া কি আর কোনো ধরনের ইনভেস্টিগেশন করার প্রয়োজন পড়ে? প্লেটলেট যখন কম থাকে বা আইটিপি রোগ যখন আমরা ধারণা করি, তখন আইটিপিকে কিন্তু বলা হয় ডিজিজ অফ এক্সক্লুশন। মানে প্লেটলেট কমে যাওয়ার অন্য যে সকল কারণ আছে সেগুলো আমরা একটা একটা করে এক্সক্লুশন করি, মানে একটা একটা করে পরীক্ষা করে করে বাদ দিই যে না এটা নেই, এটা নেই। তারপরে যদি আমরা কোনোটাই না পাই তখন আমরা বলতে পারি যে আইটিপি। তো এটার জন্য প্রথমে তো আমরা সিম্পল টেস্ট যেটা সিবিসি পেরিফেরাল ব্লাড ফিল্ম করে দেখি যে পেশেন্টের প্লেটলেট কাউন্টটা কেমন আছে, সাথে আমরা এটাও দেখে নিই যে পেশেন্টের আরবিসি বা ডাব্লিউবিসি সিরিজে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তাহলে আমরা দেখে নিলাম যে অন্য কোনো ব্লাড ক্যান্সারের কারণে কমে যাচ্ছে কিনা। তো সিবিসির সাথে আমরা ইএসআর এবং সিআরপিটাও দেখে নেই যে অন্য কোনো কানেকটিভ টিস্যুর জন্য হচ্ছে কিনা সেটার জন্য। এছাড়া এটার সাথে আমরা তখনই ব্লাড গ্রুপিং, রেটিকুলোসাইট কাউন্ট, কুমস টেস্ট করব যেহেতু এটা একটা অ্যান্টিবডি মিডিয়েটেড ডিজিজ। সাথে আমরা অন্যান্য কানেকটিভ টিস্যুগুলোকে এক্সক্লুড করার জন্য অ্যান্টি-ডিএসডিএনএ করব। এছাড়া যে হেলিকোব্যাক্টার পাইলোরি কথা বললাম, এই জন্য আমরা এইচ পাইলোরি অ্যান্টিবডি টেস্টটা করব। এছাড়াও আমরা আস্তে আস্তে একটা একটা করে ভাইরাল স্ক্রিনিং করব যে হেপাটাইটিস বি আছে কিনা, সি আছে কিনা, এইচআইভি আছে কিনা, বা কোনো ভাইরাল কিছু আছে কিনা সেগুলো আমরা দেখে নিব। তারপরে আমরা পেশেন্টের লিভার ডিজিজের আছে কিনা, এই জন্য আমরা লিভার প্রোফাইলটাও চেক করব। এছাড়া আমরা
আমরা অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি করতে পারি, যদিও সেটা খুব একটা অ্যাভেলেবেল না। আরেকটা জিনিস আছে আমাদের বোন ম্যারো স্টাডি, সেটা আমাদের করার আবার আলাদা কিছু ইন্ডিকেশন আছে। যেমন পেশেন্ট যদি 60 বছরের বেশি হয়, বা পেশেন্টকে যদি আমরা ক্লিনিক্যালি এবং ল্যাবরেটরি ফাইন্ডিংসের মধ্যে অ্যাটিপিক্যাল কিছু পাই, পেশেন্ট যদি ফার্স্ট লাইন থেরাপিটা রেসপন্স না করে, এবং আমরা যদি পেশেন্টের স্প্লেনেক্টমি করার ডিসিশন নেই, তার আগে আমরা একটু বোন ম্যারো মানে পরীক্ষা তার যে করে নিব। প্লেটলেট প্রোডাকশনে কি কোনো ধরনের সমস্যা আছে কিনা সেই জন্য বোন ম্যারো হ্যাঁ, সেটার পরীক্ষাটা জন্য করে আমরা এটা করে নেই যে পেশেন্টের, যেমন বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে এমডিএস হতে পারে, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, বা ব্লাড ক্যান্সার হতে পারে, লিউকেমিয়া, লিম্ফোমা, সেক্ষেত্রে আমরা বোন ম্যারোটা দেখে নিলাম, সাথে একটা আল্ট্রাসাউন্ড অফ অ্যাবডোমেন দেখলাম যে কোনো লিম্ফ্যাডেনোপ্যাথি আছে কিনা। তো আইটিপি কিন্তু খুব মজার একটা রোগ, মানে এটাতে কিন্তু পেশেন্টের শুধু প্লেটলেটটাই কমে যায়, সাথে কিন্তু পেশেন্টের জ্বর থাকে না বা কোনো অর্গানোমেগালি থাকে না। এই জন্য এটাকে বলা হয় যে ডিজিজ অফ এক্সক্লুশন, মানে এই সকল পরীক্ষার মাধ্যমে আমরা অন্যান্য ডিজিজগুলোকে এক্সক্লুড করে দিলাম। তো যখন কিছুই পেলাম না, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, পেশেন্ট আইটিপি। আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি একটি বিশেষ রক্তরোগ নিয়ে, প্লেটলেটের স্বল্পতা এবং এর চিকিৎসা বিষয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার ABM ইউনুস, ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ, এবং আরও উপস্থিত আছেন ডাক্তার তানজিনা আফরিন, রক্তরোগ, থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে রক্তরোগ বিষয়ে বা বিশেষত প্লেটলেট কমে যাওয়া বিষয়ে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন, যে এই নাম্বারটিতে ডায়াল করতে হবে, সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। আপনাদের দুজনকে বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আমরা ইনভেস্টিগেশন সম্পর্কে জানছিলাম বিরতির আগে, আপনি এবং ম্যাডাম খুব সুন্দরভাবে বলছিলেন যে কি কি ইনভেস্টিগেশন করতে হয়। তো এখন যদি আসি যে চিকিৎসা, যে আমরা আসলে কি ধরনের চিকিৎসা বাংলাদেশে এই মুহূর্তে আপনারা দিচ্ছেন? জি, ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আসলে প্লেটলেট কমে গেলে টার্গেটটা হলো যে আমরা প্লেটলেটকে সেফ লেভেলের উপরে তুলে দেব, যাতে আর কোনো ব্লিডিং না হয়, ফার্দার কোনো কমপ্লিকেশন না হয়। এখন এই যে ইনভেস্টিগেশনের কথা বলা হলো, তো চিকিৎসার ক্ষেত্রে আমাদের যেটা প্রথম মানে চিন্তনীয় বিষয়, সেটা হলো যে আমরা যদি বোন ম্যারো করে থাকি, আমরা যদি অন্যান্য ইনভেস্টিগেশন করে অন্য অ্যাসোসিয়েশন দেখে থাকি, তাহলে আমাদেরটা ইজি হয়ে যায়। মনে করো যে একজন এসএলইতে ভুগছে, আর্থ্রাইটিসে ভুগছে, সে MTX নামক একটা ওষুধ খাচ্ছে, সেলাজিন নামক একটা ওষুধ খাচ্ছে, যার কারণে তার এটা পড়ে গেল। আমরা তাকে ইমিডিয়েটলি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ এগুলোকে স্টপ করে দেবো। আমরা যদি বোন ম্যারো করে জেনে থাকি যে তার প্লেটলেট প্রোডাকশনটা ভালো এবং অন্যান্য সব কিছু যদি এক্সক্লুশন হয়ে যায়, তাহলে আমরা ধারণা করবো না ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া। তখন তাকে আমরা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি আমরা দেব। আমরা প্রেডিসোলন দিতে পারি, অ্যাজাথাইপ্রিন দিতে পারি, কটসন দিতে পারি, এমন অনেক ড্রাগগুলো আছে যেটাকে আমরা বলি এই ইমিউনিটিটাকে সাপ্রেস করার জন্য যে ওষুধগুলো, সেইগুলি আমরা দেব। তারপরে ডায়ামেট রয়েছে, ড্যাপসন রয়েছে, এরপর আরও নতুন জেনারেশনের কিছু ওষুধ রয়েছে যেগুলোকে আমরা রিটুক্সিম্যাব বলি। এটা হলো আরও মানে পরের জেনারেশন আর কি। যদি প্রথম দিকে এটা মানে প্রেডিসোলন দিয়ে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থেরাপিতে যদি উন্নতি না হয়, তো একটা হলো টু সাপ্রেস ইমিউনিটি। তার যে ইমিউন কথা বললাম, যে এই অটো ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া যদি হয়ে থাকে, আমরা ইমিউনিটিকে সাপ্রেস করব এই স্টেরয়েড দিয়ে বা ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দিয়ে। 2 নম্বর হলো আমরা যদি এমন কোনো শঙ্কা প্রকাশ করি যে তার বোন ম্যারোর ভিতরে অনুচক্রিকার প্রোডাকশনে কিছুটা ঘাটতি রয়েছে, প্রোগ্রেসিভ ম্যারো ফেইলিওর, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, MDS বা অন্য কোনো ড্রাগের কারণে মানে যদি সাময়িকভাবে কোনো প্লেটলেট মানে প্রোডাকশনটা ব্যাহত হয়ে থাকে, আমরা তাহলে এই প্লেটলেট যাতে মানে বেশি বেশি তৈরি হয়, তার মাতৃকোষটাকে চাঙ্গা করে দেব। তো সে মাতৃকোষটাকে চাঙ্গা করে দেওয়া বা বেশি বেশি প্লেটলেট তৈরি করার জন্য কিছু ড্রাগ রয়েছে। সেই এখন খুব চমৎকার ড্রাগ এলথ্রোম্বোপ্যাক, কেমন? তো এই এলথ্রোম্বোপ্যাক দিলেই উইদিন 7 days দেখা গেল যে মাতৃকোষগুলোকে স্টিমুলেট করে, তার প্লেটলেট রিসেপ্টরকে স্টিমুলেট করে সে অনেক অনেক প্লেটলেট তৈরি করে ফেলছে, মানে খুব দ্রুত পেশেন্ট রেসপন্স করছে। তো এখন যদি আমরা দুটোর কম্বাইনেশন দেই, তাহলে কিন্তু আরও ভালো। আমরা ইমিউনিটি সাপ্রেস করলাম, প্লেটলেট প্রোডাকশন বাড়িয়ে দিলাম, প্রোডাকশনও বেড়ে গেল, আবার তার ধ্বংসটাও থেকে গেল, তাহলে দুইটা আউটপুটটা অনেক মানে তাড়াতাড়ি আমরা পেয়ে যাব।
তো এই জন্য আমাদের মূল টার্গেট হলো যে ইমিউনিটি সাপ্রেস করা, মানে ইমিউন ড্রাগ, আর একটা হলো যে আমরা প্লেটলেটকে স্টিমুলেট করে তার প্রোডাকশনটাকে বাড়িয়ে দেবো। সেই জন্য বিভিন্ন ধরনের ড্রাগ রয়েছে। এখন অনেক সময় হয় কি যে ফার্স্ট লাইন ইমিউনিটি আমরা চেষ্টা করলাম তাকে মানে ঠেকানোর জন্য, ঠেকে গেল। যখন এটা ফলো আপে আসলো, ড্রাগটাকে যখন কমিয়ে দিল বা এটাকে স্টপ করে দিল, তখন আমরা যে আগের যে অর্জনটা পেয়েছিলাম প্রথম 2-3 সপ্তাহ 1 মাসের মধ্যে দেখলাম যে প্লেটলেট সব কিছু নর্মাল হয়ে গেছে। আমরা বললাম তুমি আস্তে আস্তে ড্রাগটাকে কমিয়ে দাও। অনেক রোগী আর ড্রাগ খেতে চায় না, চট করে স্টপ করে দেয়। তখন যেটা হয়, এই যে আমাদের যে অর্জন, সেটা আবার নেমে গেল, অর্জন থাকে না তখন। এরপরে দেখা গেলো যে আস্তে আস্তে প্লেটলেটটা কমে যাচ্ছে। তখন যদি আমরা সেকেন্ড আবার ড্রাগগুলো দেওয়ার চেষ্টা করি, তখন কিছুটা সমস্যা অনেক সময় হয়, তার রেসপন্সিভনেসটা কমে যায়, রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তখন ফার্স্ট লাইন ড্রাগে কাজ করে না, তখন আমাদের সেকেন্ড লাইন, থার্ড লাইন ড্রাগে, আরও হায়ার ড্রাগ, যত হায়ার, যত পাওয়ার বেশি, তত তার সাইড এফেক্ট বেশি, এগুলো যেতে। এবং এইগুলো দিয়েও যদি আমরা ফেল করি, তো সেক্ষেত্রে আমি বললাম যে লাস্টে যে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ, যেটা একটু এক্সপেন্সিভ একটা ড্রাগ আছে, যেটার নাম হলো রিটুক্সিম্যাব, মনোক্লোনাল অ্যান্টিবডি। সেই মনোক্লোনাল অ্যান্টিবডি হলো যে এটার পার্টিকুলার একটা মানে অ্যান্টিজেনকে CD20 এইটাকে সাপ্রেস করবে, এবং তাহলে পরে তো ওই যে মানে অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি তৈরি যে তার যে মেকানিজম, সেটা সাপ্রেশন হয়ে যাবে। এবং অনেক রোগীর ক্ষেত্রে এটা কিন্তু সফল হয়। তারপরে আমরা কোনো কিছু দিয়ে পারলাম না, তাহলে কী করবো? তখন করবো আমরা স্প্লিনেক্টমি বা স্প্লিন অপারেশন করে ফেলে দেবো। কেন, হোয়াট ইজ দ্য আইডিয়া? স্প্লিনেক্টমি হলো এটা একটা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এটাকে আমরা বলি ডিস্ট্রাকশনের একটা ক্যান্টনমেন্ট। প্লেটটা ভেঙে যাচ্ছে, মানে কোনো অটোইমিউন হেমালাইটিক অ্যানিমিয়াতে রক্তটা ভেঙে যাচ্ছে, তো ভেঙে যাওয়ার মূল যে সেন্টার, সেটা হলো সেই প্লিহা। প্লিহার ভিতরে রেটিকুলো এন্ডোথেলিয়াল যে সিস্টেমটা রয়েছে, ওখানে যখনই ওই একটা প্লেটলেটের গায়ে যার অ্যান্টিবডি লেগে আছে, ও যখন স্প্লিনের ভিতর থেকে পাস করবে, ওখানে একটা রাডার আছে, বলবে যে দেখো তো এটা তো অ্যাবনর্মাল দেখা যাচ্ছে, ওকে ধরো, ওকে মেরে ফেলো। তো এই যে ডিস্ট্রাকশনের যেটা হয়, এই ডিস্ট্রাকশনটা হয় প্লিহার ভিতরে। তখন আমরা যদি বলি আইডিয়া হলেই যে তার ওই যে ডিস্ট্রাকশনের যে জায়গাটা, সেই জায়গাটাকেই যদি আমি ধ্বংস করে দিই, ওই ক্যান্টনমেন্টে যদি উড়িয়ে দিই সার্জারির মাধ্যমে সেটা সার্জারির সহায়তা মাধ্যমে, হচ্ছে, তাহলে পরে মানে সেই প্লেটলেটটা ভাঙবে কম। তাহলে যে প্লেটলেট আগে তৈরি হয়েছিল বা যেটা একটু ডিফেক্টিভ আছে, ওটা কিন্তু বেঁচে গেল, মানে স্টোর করে রাখা। তার মানে তার এই ডিস্ট্রাকশনটা কমে যাবে এবং আলটিমেটলি প্লেটলেট কাউন্টটা বাড়তেই থাকবে। এবং সেটা খুব কমে গেলেও আবার দ্রুত মানে বাড়ার জন্য বেশি ড্রাগ তখন এর প্রয়োজন হয় না। তো আগে যে অবস্থান তারা ছিল, ঘন ঘন কমে যেত বা সিমটম হতো, এই স্প্লিন ফেলে দেওয়ার পরে ওই সিমটমটা অনেকখানি কমে যায় এবং 60% ক্ষেত্রে রোগী ভালো হয়ে যায়। আচ্ছা, ম্যাডামের কাছে একটু আসি যে আমরা জানি যে প্রেগনেন্সিতে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। তো স্যার অলরেডি একটা ম্যানেজমেন্ট বললেন, চিকিৎসা পদ্ধতি বললেন। তো প্রেগনেন্সিতে আসলে প্রেগনেন্ট মায়েদের জন্য তখন কি চিকিৎসা দেন আপনারা? আচ্ছা, প্রেগনেন্ট মাদের যে আইটিপি বা প্লেটলেট যে কমে যাওয়া হতে পারে তার আগে থেকে আইটিপি ছিল বা প্লেটলেট কম ছিল, অথবা এমনও হতে পারে যে প্রেগনেন্সির সময় তার প্রথম প্লেটলেট কমে গেছে, যেটা আমরা জাস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়া বলি। তো প্রেগনেন্সির সময় আসলে প্লেটলেট কাউন্টটা যে ট্রাইমেস্টারে থাকুক না কেন, যদি 20 থেকে 30 হাজারের উপরে থাকে, তাহলে আমরা তাকে অবজারভেশনে রাখতে পারি। আর যদি কোনো কারণে 20 থেকে 30 হাজারের নিচে নেমে যায়, সেক্ষেত্রে আমাদের হাতে একটা ড্রাগ আছে, সেটা হচ্ছে স্টেরয়েড। প্রেগনেন্সিতে স্টেরয়েড হচ্ছে সেফ। তো আমরা আস্তে আস্তে স্টেরয়েড দিলে আস্তে আস্তে প্লেটের কাউন্টটা বাড়তে থাকে। কিন্তু অন্য সময় যতই থাকুক না কেন, যখন ডেলিভারির সময় চলে আসবে, তখন অবশ্যই আমাদেরকে একটা সেফ লেভেলে প্লেটলেটটাকে বাড়াতে হবে আর কি। যদি নর্মাল ডেলিভারি হয়, তাহলে আমাদের অ্যাটলিস্ট 80,000 রাখতে হবে, এবং যদি সিজারিয়ান সেকশন হয়, অ্যাটলিস্ট আমাদের 1 লাখ প্লেটলেট রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের স্টেরয়েড দিয়ে যদি নাও বাড়ে, তাহলে ডেলিভারির আগে আগে আমাদের সিঙ্গেল ডোনার অ্যাফেরিটিক প্লেটলেট এই ট্রান্সফিউশনের মাধ্যমে তার প্লেটলেটটাকে বাড়িয়ে নিতে হবে, কারণ না হলে সেখানে রিস্ক অফ ব্লিডিং থাকবে ডেলিভারির সময়। তো এই জন্য আমরা ডেলিভারির সময় প্লেটলেটটাকে আর কি সেফ লেভেলে তুলে নিব। মানে সেক্ষেত্রে কোনো মায়ের যদি প্রেগন্যান্সির সময় যদি এই যে থ্রম্বোসাইটোপেনিয়া যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কি তাকে একজন রক্তরোগ বিশেষজ্ঞের কনসালটেশনে থাকতে হবে? জি, প্রেগনেন্সির সময় তাকে একজন রক্তরোগ বিশেষজ্ঞের কনসালটেশনে থাকা উচিত। তার রেগুলার একটা ফলো আপে থাকা উচিত যে প্লেটের কাউন্টটা কি ওঠানামা করছে
হচ্ছে কিনা বা যে লেভেলে আছে এটা চেয়ে নেমে যাচ্ছে কিনা, এবং ডেলিভারির সময় অবশ্যই তার গাইনোকোলজিস্ট এবং হেমাটোলজিস্টের যৌথ উদ্যোগে তার ডেলিভারি বা বাচ্চা হওয়ার প্রসিডিওরটা করা মানে উচিত। তার জন্য কিছু বাড়তি প্রিকশন অবশ্যই রাখতে হচ্ছে। জি, বাড়তি প্রিকশন অবশ্যই তাকে মেনটেন করতে হবে। এখানে একটু বললি সেটা কোনো সার্জারি যদি প্রয়োজন হয় এবং ইমিডিয়েট যদি প্লেটলেট বাড়াতে হয়, তো একটা কস্টলি ড্রাগ আছে যেটাকে বলা হয় আইজি, ইমিউনোগ্লোবুলিন। এটাকে যদি আইভি দেওয়া হয় তাহলে ইমিডিয়েট কিন্তু প্লেটলেট বেড়ে যায়, বাট এটা কিন্তু সাময়িক, এটা বেশি দিন থাকবে না। এবং এটা দিয়েও মেনটেন করা যায় যদি আপনি মাসে মানে অন্তত 2-3টা ইঞ্জেকশন আপনি দেন, মানে অথবা 5টা ইঞ্জেকশন আপনি দেন, প্রতি মাসে আপনি ইঞ্জেকশন দিয়ে প্লেটলেটে কিন্তু বাড়তি আপনি রাখতে পারেন, বাট হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। এই জন্য এটাকে শুধু সাময়িকভাবে আমার এখন এই মুহূর্তে ইমার্জেন্সি কন্ডিশনের জন্য। স্যার, এই যে আমরা এতগুলো কথা বললাম আজকে, বা এই যে গত মাসেই আপনারা একটা সপ্তাহ উদযাপন করলেন যে সচেতনতার জন্য, তো আমাদের আলটিমেট গোল হচ্ছে সাধারণ মানুষকে অ্যাওয়্যার করা। তো আজকের এই সবগুলো আলোচনা থেকে আমরা যদি বলি যে দর্শকদের জন্য আসলে টেক হোম মেসেজটা কি? আসলে হ্যাঁ, দর্শকরা অনেক সময় আতঙ্কিত হন গায়ের র্যাশ দেখে, বুঝলেন? তো এখন বিষয়টা হলো যে এইটা কি আসলে থ্রম্বোসাইটোপেনিয়া জনিত র্যাশ কিনা, নাকি অ্যালার্জি জনিত র্যাশ, নাকি কোনো ড্রাগ রিয়াকশন, নাকি কোনো ফুড মানে ইনটেক করার পরে তার এরকম হচ্ছে, এই বিষয়গুলো বুঝতে হবে। যদি দেখা যায় একই সঙ্গে তার স্কিনে এরকম লাল গোটা হচ্ছে, সোপ দাগ হচ্ছে, আবার ব্রাশ করার সময় তার মাড়ি দিয়ে একটু রক্ত আসছে, অথবা চোখের কোণে তার একটু রক্ত দেখা যাচ্ছে, বা শরীরের অন্য কোনো জায়গা থেকে সারফেস ব্লিডিং যেটাকে বলা হয় সেটা যদি দেখা যায়, অথবা তার যদি কালো পায়খানা হয়, অথবা যদি মহিলা হয় তার যদি অতিরিক্ত স্রাব হয়, তো এই সব একই সঙ্গে যদি দেখা যায় যে প্লেটলেটের ঘাটতির কারণে যে সিমটমগুলো হয় এগুলো যদি দেখা যায়, তাহলে পরে আপনার ওনাদেরকে সচেতন হতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একটা জিনিস বলে রাখি, যেটাকে বলা হয় ডেভিস পিঞ্চ, যেমন শয়তানের চিমটি। অনেক দেখবেন যে ইয়াং মেয়েদের, হ্যাঁ, বিশেষ করে ফর্সা মেয়েদের, ধরেন এই অ্যাডোলেসেন্ট বা মানে টিনেজের মেয়েদের, আমরা একদমই অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা যায় অনেকখানে অনেক জায়গা ধরে রক্ত জমে আছে, বেশ মানে গোলাকার বা ওভাল, হ্যাঁ, রক্ত জমে গেছে, আবার এটা কয়েকদিনের মধ্যে রংটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এটাও একটা রক্তক্ষরণজনিত বিষয়টা, বাট এটা কিন্তু প্লেটলেট ঘাটতির কারণে না, এটা একটা অ্যালার্জিক ভাস্কুলাইটিস। এখানে তার হয় কি, যে কোনো একটা অ্যালার্জেন ওইখানে লাগার পরে ওইখানে অ্যালার্জিক রিয়াকশন হয়। অ্যালার্জিক রিয়াকশনে ওইখানে যে রক্তের ছোট ছোট নালীগুলো থাকে, সেই নালীগুলো মানে পারমিয়েবিলিটি বেড়ে যায়, মানে তখন তার ওই যে রক্ত বেরিয়ে যাওয়ার যে বিষয়টা বললাম, উজিং হওয়ার যে বিষয়টা, লোকালি উজিং হয়। তো সেখানে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। একটা হলো আমাদের সময় শেষ, আমাদের আজকে তো ওখানে তার সঙ্গে ব্যথা হবে এবং চুলকানি হবে, এবং এটা কোনো কোনো জায়গায় সীমাবদ্ধ, নট জেনারেলাইজড। এই জিনিসগুলো বুঝতে হবে আর কি। এটাকে আমরা অ্যালার্জিক ভাস্কুলাইটিস বলি, সেটাও মানে মানে যা মানে সচেতন হওয়ার জন্য মানে এটাকেও খেয়াল রাখতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।